প্রথমে লেখা হচ্ছে মৌলিক উপপাদ্য। বুলিয়ান উপপাদ্যের আমরা প্রথমে শিখব হচ্ছে মৌলিক উপপাদ্য। আচ্ছা, মৌলিক উপপাদ্য আবার তিনভাবে ব্যবহার করা হয়। কিছু উপপাদ্য ব্যবহার করা হয় যোগের জন্য, কিছু উপপাদ্য ব্যবহার করা হচ্ছে গুণের জন্য, আর কিছু উপপাদ্য ব্যবহার করা হচ্ছে নট বা পূরকের জন্য। ঠিক আছে, তো এখন সেই উপপাদ্যগুলো কি আমি সবগুলো আগে লিখে নিই, এরপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো মোটামুটি এই উপপাদ্যগুলোকে আমরা কি বলতেছি? মৌলিক উপপাদ্য বলতেছি। তাহলে একটু দ্রুত লিখে নাও। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই উপপাদ্যের রেজাল্টগুলো মনে রাখতে হবে। এখন রেজাল্টগুলো আমি লিখে দিতে পারি, তুমি সেখান থেকে মনে রাখতে পারো। তবে আমরা যদি একটু বুঝে শেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কিন্তু মনে রাখাটা সহজ হবে। মুখস্থ করার প্রয়োজন নেই, অনেকে এটা মুখস্থ করে নেয় উপপাদ্যগুলো, কিন্তু মুখস্থ করে তো তুমি কনফিউশনে পড়ে যাবে, কারণ সবই তো দেখতে একই রকম, কোনটা সমান কি লেখা যায়, তাই না? তো আমরা একটু টেকনিক্যালি শিখলে অনেকটাই এখান থেকে সহজে মনে রাখতে পারবো। তো লেখা হয়ে গেলে সে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তো এ অর জিরো, স্বাভাবিকভাবেই এ অর জিরো সমান আমরা কি লিখতে পারি? এই লিখতে পারি, তাই না? যে কোনো কিছুর সাথে জিরো অর করলে আমরা ওই রেজাল্টটাই পাবো। তাহলে এ অর জিরো সমান এ লেখা যায়। এটা বলতে পারবো যে এটা কি লেখা যাবে? এ অর ওয়ান, এটা সমান কি লেখা যাবে বলো দেখি, নিজেই মনের মধ্যে বলো। এ অর ওয়ান এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে ওয়ান। কেন লিখতে পারো? কারণ এইটা কোন অপারেশন? অর অপারেশন। আমরা কিন্তু বারবার বলতেছি যে কোথাও যদি অর অপারেশন থাকে এবং সেখানে একটা মান ওয়ান থাকে, তাহলে এই পুরো অংশের মানটা আমাদেরকে কত বিবেচনা করতে হয়? ওয়ান বিবেচনা করতে হয়। তাহলে এ অর ওয়ান আলটিমেটলি এটা সমান আমরা কি লিখতে পারবো? ওয়ান লিখতে পারবো। এরপরে দেখো এ অর এ এটা সমান তুমি লিখতে পারবো হচ্ছে এ। কিভাবে লিখতে পারবা? বলা হচ্ছে একই জাতীয় মান যদি একটা অপারেশনে থাকে তাহলে সবগুলোর পরিবর্তে আমরা একটা লিখতে পারি। অর্থাৎ যদি এরকম কোনো কিছু পাই আমরা যেখানে এইভাবে মান দেয়া আছে যে এই এ গুলো অর অপারেশন দ্বারা যুক্ত করা আছে, তাহলে এতগুলো এ লেখা যে কথা, এই একটা এ লেখাও কিন্তু একই কথা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে একই জাতীয় মান একটা অপারেশনে থাকলে সবগুলো মানের পরিবর্তে আমরা কি করতে পারি? একটা মান লিখতে পারি। ঠিক আছে, আর এখানে যে বিষয়টা আছে, এই যে এটা এখানে কি দেয়া আছে? এ অর এ বার। এই এ অর এ বার সমান তুমি মনে রাখতে পারো হচ্ছে ওয়ান। এখন ওয়ানটা কিভাবে আসে সেটাও আমি তোমাকে বুঝাইতে পারি, বোঝার চেষ্টা করতেছি, বুঝতে পারলে বুঝে রাখো। এ একটা কি বুলিয়ান চলক। তো আমরা কি শিখছিলাম যে বুলিয়ান বীজগণিতে বুলিয়ান চলকের মান কি হইতে পারে? হয় জিরো হইতে পারে, না হলে কি হইতে পারে? ওয়ান হইতে পারে। তো এ এর মান তো একই সাথে জিরো আর ওয়ান হবে না, কখনো জিরো হবে আবার কখনো কি হবে? ওয়ান হবে। তো আমি ধরে নিলাম যে এ এর মান প্রাথমিক অবস্থায় কি হবে? জিরো হবে। একটু আগেও আমরা শিখলাম যে যখন এ তে জিরো থাকে ওই মুহূর্তে এবারে কি থাকে? ওয়ান থাকে। তাহলে এ এর মান যখন জিরো হয়ে যাবে ওই মুহূর্তে এবারের মান কি হবে? ওয়ান হবে। আর জিরো আর ওয়ান অর করে আমরা কি জানলাম? ওয়ান হয়। এটাই তো জানলাম, তাই না? এখন আমরা বিবেচনা করব যে এ এর মান যদি জিরো না থাকে কি থাকে? ওয়ান থাকে। আচ্ছা, এ এর মান যখন ওয়ান অবস্থায় থাকবে ওই মুহূর্তে এবারের মানটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এবার ওয়ান আর জিরো অর করেও রেজাল্টটা কি পাওয়া যায়? ওয়ানই পাওয়া যায়, জানো? তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে এই যে এ এর মান জিরো আর ওয়ান যাই হোক না কেন আমি কিন্তু রেজাল্টটা সবসময় কি পাচ্ছি? ওয়ানই পাচ্ছি। তার মানে আলটিমেটলি আমরা এটা সমান কি লিখতে পারি? ওয়ান লিখতে পারি। বুঝছো বিষয়টা যে কিভাবে ওয়ান আসলো? গুণের রেজাল্টগুলো কি আসতে পারে আমাকে একটু কমেন্টে লিখে দাও তো তোমরা। এই যে অরের আমরা যেভাবে বুঝে বুঝে রেজাল্ট বের করলাম, তোমরা এটা কমা দিয়ে দিয়ে যে প্রথমটা কি হবে কমা, দ্বিতীয়টা কি হবে কমা, তৃতীয়টা কি হবে, চতুর্থটা, আমাকে একটু কমেন্টে লিখে দাও দেখি। এ অ্যান্ড জিরো, এ অ্যান্ড জিরো এটা সমান আমরা রেজাল্ট কি পাবো? জিরো পাবো। কেন জিরো পাবো? ওই যে আমরা জানলাম যে যে কোনো মান যদি অ্যান্ডের ক্ষেত্রে কি থাকে? জিরো থাকে, তাহলে ওই রেজাল্টটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এ অ্যান্ড ওয়ান এটা সমান আমরা কি পাবো? এই পাবো, কারণ যে কোনো মানকে ওয়ান দ্বারা অ্যান্ড করলে কিন্তু ওটাই আসে। এ অ্যান্ড এ এই যে একই জাতীয় মান, তো একই জাতীয় মানের পরিবর্তে আমরা কি লিখতে পারি? একটা মান লিখতে পারি। এ অ্যান্ড এ বার এটা সমান তুমি মনে রাখতে পারো হচ্ছে জিরো। আর যদি বুঝতে চাও যে কিভাবে জিরো আসে, তো আমরা কিভাবে এটা বের করতে পারি? এ একটা বুলিয়ান চলক যার মান কি হইতে পারে? জিরো অথবা ওয়ান। তোমাকে একবার জিরো দ্বারা টেস্ট করতে হবে যে রেজাল্টটা কি আসে এই সম্পূর্ণ অংশের, একবার ওয়ান দ্বারা টেস্ট করতে হবে যে এই সম্পূর্ণ অংশের মানটা কি আসে। তো আমরা যদি এ এর মান প্রাথমিক অবস্থায় জিরো নেই, তাহলে যখন এ তে জিরো থাকবে তখন এ বারের মান কি হবে? ওয়ান হবে। তো জিরো আর ওয়ান অ্যান্ড করে ফলাফল কি আসে? জিরো আসে। আবার যখন আমরা এ এর মান কি ধরবো? ওয়ান ধরবো, তখন এ বারের মান কি হবে? জিরো হবে।
1 আর 0 অ্যান্ড করেও ফলাফল কি আসে, 0ই আসে। তার মানে আমরা আলটিমেটলি বলতে পারি যে এ এর মান আমি 0 আর 1 যাই নেই না কেন, আমার ফলাফল কিন্তু সবসময় কি আসবে, 0 আসবে। তার মানে এই পুরো অংশটার সমান আমরা কি বলতে পারি, 0 বলতে পারি। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে এ অর এ বার এটা সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। আর এ অ্যান্ড এ বার এটা সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। আর এটা আমরা আগেই শিখে আসছি যে কোনো মানকে 2 বার বার বা পূরক করলে আমরা যে মানটাকে পূরক করব আমরা কিন্তু রেজাল্টে সেই মানটাই পাবো। তাহলে এ ডাবল বার সমান আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তো এই যে উপপাদ্যগুলো আছে এগুলাকে আমরা কি বলতেছি, মৌলিক উপপাদ্য বলতেছি। এগুলা কিন্তু এমসিকিউতে আসবে, আমাদের তো এমনিতে বিভিন্ন কিছুতে সমাধানের জন্য লাগবেই, আবার এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, তোমাকে বলবে যে নিচের কোনটি মৌলিক উপপাদ্য, তখন এগুলার মধ্যে দেয়া থাকবে, তোমাকে সেখান থেকে সঠিকটা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা মৌলিক উপপাদ্য। তো আমরা যে কিছু কনসেপ্ট জানলাম এগুলা জানা থাকলেই পারা যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে আমরা মৌলিক উপপাদ্য জানলাম, এরকম আরও কিছু উপপাদ্য আছে সেগুলোও লিখে নাও। এবার লেখা হচ্ছে বিনিময় উপপাদ্য। মৌলিক উপপাদ্য আমরা শিখলাম, এবার লেখা হচ্ছে বিনিময় উপপাদ্য। তো এগুলো সহজ। বিনিময় উপপাদ্য হচ্ছে মানের বিনিময় করলে চেঞ্জ হবে না, মানে অবস্থানের বিনিময় করলে মানটা কি হবে না, চেঞ্জ হবে না। অর্থাৎ এ অর বি এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, বি অর এ আকারে লিখতে পারি, অথবা বি অর এ এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, এ অর বি আকারে লিখতে পারি। তো মানের কোনো পরিবর্তন হয় না, এটা বোঝানোর কিছু নাই, তোমরা আশা করি এটা বুঝতে পারবো। এ অ্যান্ড বি এই বিষয়টাকে আমরা কিভাবে লিখতে পারি, বি অ্যান্ড এ আকারে লিখতে পারি, অথবা বি অ্যান্ড এ এটাকে কি আকারে লেখা যাবে, এ অ্যান্ড বি আকারে লেখা যাবে। বিনিময় উপপাদ্য লেখা হলে এবার লেখা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। অনেকটা বিনিময়ের মতোই, অর্থাৎ আমরা যদি এ অর বি অর সি এই বিষয়টাকে এ অর বি অর সি আকারে লিখি, এতে কোনো অসুবিধা নেই, এরকমটা লেখা যায়। এখন বলতে পারো যে এরকমটা তাহলে কেন করব, আমাদের বিভিন্ন সমীকরণে অনেক সময় এরকম করার প্রয়োজন হবে যে এটাকে আমাদেরকে এভাবে লেখার প্রয়োজন হবে, এতে অনেক কিছু আমরা সমাধান করতে পারবো। সেটা যখন আমরা বুলিয়ান ফাংশন সরলীকরণ শিখব তখন এই কনসেপ্টগুলো আমাদের আরও ক্লিয়ার হবে। আবার গুণের ক্ষেত্রেও সেম, আমরা যদি এ অ্যান্ড বি অ্যান্ড সি এই বিষয়টাকে এ অ্যান্ড বি অ্যান্ড সি আকারে লিখি, এতেও কোনো সমস্যা নেই, অর্থাৎ এটা সমান এটা লেখা যায়, এতে মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এতেও মানের কোনো চেঞ্জ হচ্ছে না। এটাকেও আমরা এভাবে লিখতে পারি, এতেও কি হবে না, মানের কোনো চেঞ্জ হবে না। এই দুইটাকে বলা হচ্ছে বিনিময় উপপাদ্য, এই দুইটাকে বলা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। কোনটা কোন উপপাদ্য সেটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকে কি আসবে, এমসিকিউ প্রশ্ন আসবে। এরপরে লেখা হচ্ছে সহায়ক উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য হয়ে গেলে এবার লেখা হচ্ছে সহায়ক উপপাদ্য। তো সহায়ক উপপাদ্যের 1 নম্বরে বলা হচ্ছে যে এ অ্যান্ড এ অর বি এই বিষয়টা সমান আমরা লিখতে পারি এ অ্যান্ড এ অর বি এই বিষয়টা সমান আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। এখন এটা আমি তোমাদেরকে একটু প্রমাণ করে দেখাইতে পারি যে কিভাবে এই অংশটা সমান আমরা কি পাই, এ পাই। তো আমি লেফট সাইডের অংশের মানটা তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে লেফট সাইডে কি আছে, এ অ্যান্ড এ অর বি, এটাকে প্রমাণ করে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, এ নিয়ে আসতে হবে। সমীকরণ সমাধানের অনেক নিয়ম আছে, আমরা যখন বুলিয়ান ফাংশন সরলীকরণ শিখবো তখন সব নিয়ম আমরা বিস্তারিত জানবো। তবে সেটা শেখার আগে আমরা যে ছোট ছোট সমীকরণগুলো সমাধান করব সেটার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখলেই তুমি এগুলো সমাধান করতে পারবা। সেই নিয়মটা হচ্ছে যে তুমি যাদের মধ্যে সমাধান করবা সেই অংশগুলো যদি ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকে তাহলে ব্র্যাকেট অংশটাকে তোমাকে গুণ করে দিতে হবে বা অ্যান্ড করে দিতে হবে। আমি আবারও বলতেছি, আমরা যাদের মধ্যে সমাধান করব সেই সমাধানের অংশগুলো যদি কি দ্বারা যুক্ত থাকে, ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকে, তাহলে সেখানে তুমি গুণ করবা বা অ্যান্ড করবা, তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবে। যেমন এখানে কি আছে, এখানে কিন্তু এই অংশটা কি দ্বারা যুক্ত আছে, ব্র্যাকেট দ্বারা। তাহলে ব্র্যাকেট থাকলে আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে বা অ্যান্ড করতে হবে। তো এই গুণটা কার নিয়মে হবে, এই গুণটা কিন্তু অবশ্যই বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে হইতে হবে। অর্থাৎ এ আর এ এটা অ্যান্ড করে আমি ফলাফল শুধু কি পাবো, এই পাবো। একটু আগেই জানলাম যে এ অ্যান্ড এ রেজাল্ট কি আসে, এই আসে। আর এ আর বি এটার গুণ করে আমাদের ফলাফল কি হবে, এ বি হবে। বুঝতে পারছি? এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা এ কমন নিতে পারি। এখানেও এ আছে, এখানেও এ আছে। আমি এখান থেকে এ কমন নিয়ে নিয়েছি, তাহলে আর কিছু নাই, তার মানে 1 আছে। এখান থেকে এ কমন নিয়ে আসে, তাহলে আর কি আছে, বি আছে। এই লাইনটা সমান এটা লেখা যায়। এখন তোমরা বলো দেখি যে এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশের মান কি হইতে পারে, এই এতটুকু অংশের মান কিন্তু হইতে পারে হচ্ছে
ওয়ান। কেন ওয়ান হইতে পারে? এই যে অর অপারেশন আছে এবং ওয়ান আছে, তো আমরা বারবারই বলতেছি যেখানে অর অপারেশন থাকবে ওয়ান থাকবে, সেখানে অংশের মানটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এ পাচ্ছি, আর এই পুরো অংশের মানটা আমরা কি পাচ্ছি? ওয়ান পাচ্ছি। এ আর ওয়ান যদি আমরা অ্যান্ড করি তাহলে ফলাফল আমরা কি পাই? এই পাই। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি? রাইট সাইড বলতে পারি। এই যে এভাবে আমরা এই অংশটা সমান ডাইরেক্ট কি লিখতে পারি? এ লিখতে পারি। আর প্রমাণের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যে ব্র্যাকেট অংশের মধ্যে আমরা কি করব? গুণ করব। গুণ করলেই আমরা ফলাফল পেয়ে যাব। এ আর এ গুণ করে আমরা এ পাইছি, এ আর বি গুণ করে আমরা এ বি পাইছি। দুইটা অংশ থেকে আমরা এ কমন নিছি, তাহলে এ কমন চলে আসছে, এখানে কিছু নাই, তার মানে ওয়ান আছে, এখানে বি আছে, ওয়ান আর বি এর মধ্যে অর অপারেশন আছে, তার মানে এটা রেজাল্ট আলটিমেটলি কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে এ আর এই পুরো অংশের মান ওয়ান, এ আর ওয়ান অ্যান্ড করে আমরা রেজাল্ট কি পাচ্ছি? এ পাচ্ছি। বুঝা গেছে? তাহলে এই উপপাদ্যটাকে কি বলা হচ্ছে? সহায়ক উপপাদ্য, এবং এটা সমান যে এ লেখা যায় এটা মনে রাখতে হবে। তো সহায়ক উপপাদ্যের আরো একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে এরকম যে এ অর এ বি, এটা সমানও আমরা এ লিখতে পারি। এ অর এ বি এটা সমানও আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। এখন বলো যে এটার প্রমাণ কিভাবে করব? এই যে এটার প্রমাণ আমরা আলটিমেটলি করে ফেলছি, এই যে এখান থেকে, এই যে এ অর এ বি, অর্থাৎ তোমাকে সহায়ক উপপাদ্যে এই বিষয়টাও দেয়া থাকতে পারে, আবার এটাও দেয়া থাকতে পারে। এটা দেয়া থাকলেও রেজাল্ট এ হবে, এটা দেয়া থাকলেও রেজাল্ট কি হবে? এ হবে। তাহলে এই উপপাদ্যগুলোকে আমরা কি বলতেছি? সহায়ক উপপাদ্য বলতেছি। ঠিক আছে, তাহলে আমরা সহায়ক উপপাদ্য জানলাম। আরো উপপাদ্য আছে, এবার লেখা হচ্ছে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যের প্রথম উপপাদ্যটা বলা হচ্ছে যে এ অ্যান্ড বি অর সি, এটা সমান আমরা লিখতে পারি এ অ্যান্ড বি অর হচ্ছে কি এ অ্যান্ড সি। এটাকে আমরা বলতেছি বিভাজন উপপাদ্য। আমি বলতে পারো যে এটা প্রমাণ করব কিভাবে বা কিভাবে আসে। এটা প্রমাণ করার কিছু নাই, কারণ তোমাকে আমি এখানে কি বললাম যে ব্র্যাকেট অংশ দ্বারা তোমাকে যদি কোনো কিছু সমাধান করতে বলে তাহলে তোমার কাজ হবে ওই ব্র্যাকেট অংশগুলোর মাঝে কি করে দিবা? অ্যান্ড করে দিবা। তো এখানেও ব্র্যাকেট দ্বারা যুক্ত করা আছে, তাহলে এ আর বি যদি আমি অ্যান্ড করি তাহলে আমরা পাচ্ছি এ বি, এ আর সি যদি আমরা অ্যান্ড করি তাহলে আমরা পাচ্ছি এ সি। এটা প্রমাণ করার কিছুই নাই, আমরা ডাইরেক্ট এটা সমান এটা লিখতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। তবে আমরা প্রমাণ করব এটা 2 নম্বর বিভাজন উপপাদ্যে বলা হচ্ছে যে এ অর বি আর হচ্ছে কি এ অর সি, এই বিষয়টা সমান আমরা লিখতে পারি এ অর বি সি। ঠিক আছে, এ অর বি, এ অর সি, এই বিষয়টা সমান কি লেখা যাবে? এ অর বি সি লেখা যাবে। এখন আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি যে কিভাবে এই অংশটা সমান এ অর বি সি লেখা যায়। আমার সাথে সাথে তোমরাও প্রমাণ করার চেষ্টা করো, দেখো যে এই অংশ সমান এ অর বি সি নিয়ে আসতে পারো কিনা, কারণ আমরা কিন্তু কিভাবে প্রমাণ করতে হবে এই কনসেপ্ট কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করো। এখানে লেফট সাইডের মানটা কি দেয়া আছে? লেফট সাইডের মান দেয়া আছে এ অর বি, আর দেয়া আছে কি এ অর সি। তো নিয়মটা আমি কি জানাইলাম তোমাকে, বারবারই বলতেছি যে যদি কি দ্বারা যুক্ত থাকে? ব্র্যাকেট অংশ দ্বারা যুক্ত থাকে, তাহলে আমার কাজ হবে সেখানে গুণ করে দেয়া বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুসারে, তাহলে আমরা কি পেয়ে যাব? রেজাল্টটা পেয়ে যাব। তো কিভাবে পাওয়া যায় দেখো, আমরা যদি এ আর এ অ্যান্ড করি তাহলে ফলাফল কি হবে? এই হবে। আমরা যদি এ আর সি অ্যান্ড করি তাহলে ফলাফল কি হবে? এ সি হবে। আমরা যদি বি আর এ অ্যান্ড করি তাহলে হবে বি এ, আমি সেটাকে বিনিময় উপপাদ্যের সাহায্যে কি লিখতে পারি? এ বি লিখতে পারি। আর যদি আমরা বি আর সি অ্যান্ড করি তাহলে আমরা কি পাবো? বি সি পাবো, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করে দেয়া? গুণ করে দেয়া। এই যে আমরা গুণ করে দিলাম। এখন এর পরের কাজ হবে কি নেওয়া যায় কি বাদ দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে দেখতে হবে। তো আমরা দেখতেছি যে এই যে তিনটা অংশ শুরুর, এই তিনটা অংশেই আমাদের কি আছে? এই তিনটা অংশে কিন্তু এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। তাহলে এই তিনটা অংশ থেকেই আমরা কি কমন নিতে পারি? এটাকে কমন নিয়ে নিতে পারি। তো এখান থেকে এ কমন গেলে কি থাকবে? 1, এখান থেকে এ কমন গেলে থাকতেছে সি, এখান থেকে এ কমন গেলে থাকতেছে বি, আর বাকি অংশ যে বি সি এটা আপাতত থাকলো। এখন তোমরা বলো দেখি, এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মান আমরা কত বিবেচনা করব? এই অংশটুকুর মান কিন্তু আমাদেরকে 1 বিবেচনা করতে হবে। কেন? কারণ ওই যে আমাদের মুখস্থ হয়ে গেছে যে যেখানে অর অপারেশন থাকবে এবং 1 থাকবে সেখানকার রেজাল্টটা আমাদেরকে কত বিবেচনা করতে হবে? 1 বিবেচনা করতে হবে, তাই না? তাহলে এই অংশের মানটা আমরা কত পাবো? 1 পাবো। তাহলে এখানে থাকতেছে এ, আর এই অংশের মান আমরা কত পাচ্ছি? 1, আর অপর অংশ কি থাকতেছে? বি সি। এ আর 1 অ্যান্ড করে আমরা কি জানছি? কি হয়? এ হয়, আর
কি থাকতেছে বিসি, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা রাইট সাইড লিখতে পারি। এই যে এভাবে এই অংশের মানটা সমান আমরা কি পাইতে পারি, এ অর বিসি পাইতে পারি। তাহলে এই উপপাদ্যগুলোকে আমরা কি বলতেছি, এই উপপাদ্যগুলোকে আমরা বলতেছি বিভাজন উপপাদ্য। এখান থেকে এমসিকিউ আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি বিভাজন উপপাদ্য, তখন এই দুইটার মধ্যে যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই বুলিয়ান উপপাদ্য এক তো আমাদের বিভিন্ন সমীকরণ সমাধানে কাজে লাগবে, দ্বিতীয়ত এখান থেকে আমাদেরকে এমসিকিউ আসবে যে নিচের কোনটি কোন উপপাদ্য বা এর কোন অংশ সমান কি লেখা যায়। তোমাকে এতটুকু দিয়ে এখানে একটা কোশ্চেন মার্ক দিবে, দিয়ে অপশনে বিভিন্ন কিছু দিবে, দিয়ে তোমার কাছে জানতে চাবে যে এটা কি হয়। তো তোমার এই বিষয়গুলো জানা থাকলে তুমি কিন্তু এগুলোর সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তো আমরা মোটামুটি আজকের ক্লাসে বুলিয়ান বীজগণিত এবং বুলিয়ান উপপাদ্য সংক্রান্ত আলোচনার যা বিষয়বস্তু ছিল সেগুলো আমরা এখান থেকে শিখে নিলাম।